ছোট দুটো ঘর, এক চিলতে বারান্দা। রান্নার কাজটা সারতে হবে বারান্দারই এক পাশে। ঘরের ভাড়াটাও বেশ কম, তাই রাজি হয়ে গেলাম। অবশ্য দুটো ঘরই আমার দরকার ছিল না, একটা শোবার ঘর পেলেই আমার চলে যেত, কারণ আমি একা। কিন্তু ঘর দুটো এমনভাবে তৈরি যে দুটো ঘর একসঙ্গে নিতেই হবে। কোনো রকম ভাবনা চিন্তা না করে ঘর দুটো নিয়েই নিলাম। শহরতলি ইছাপুরে একটা ঘর ভাড়া পাওয়া এখন খুবই মুশকিলের ব্যাপার। দুটো অর্ডিন্যান্স ফ্যাক্টরির জন্য ঘরের চাহিদা খুব বেশি। তবু এ বাড়িটায় কোনো ভাড়াটে নেই। এত বড় দোতলা বাড়ির নিচে উপরে বেশ কিছু ঘর, সব ঘরেই বাইরে থেকে তালা দেওয়া। বাড়ির মালিকও এখানে থাকেন না, তারা থাকেন কলকাতার বাড়িতে। ইছাপুরে তারা খুব কমই আসেন। আমার সুবিধাই হলো, একা বেশ শান্তিতে থাকা যাবে। এখানকার বাড়িটা দেখাশোনা করেন পরেশবাবু নামে এক ভদ্রলোক। মালিকের সঙ্গে নাকি জ্ঞাতির সম্পর্ক আছে। এই পরেশবাবুর কাছেই আমি বাড়িটার সন্ধান পাই। পরেশবাবু ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করেন, আমার সহকর্মী। আমার চেয়ে তিনি বয়সে বড়। একদিন কথায় কথায় আমি তাকে বললাম, পরেশদা, আমাকে একটা ঘর দেখে দিতে পারবেন? ডেলি প্যাসেঞ্জারি করে করে আর পারছি না, প্রায় ফ্যাক্টরিতে লেট হয়ে যাচ্ছে। আমার কথা শুনে পরেশদা বললেন, তোমার ঘরের দরকার আমাকে আগে বলবে তো। আমার কাকিমারই একটা বাড়ি আছে এখানে, আমাকে উনি ভাড়াটা দেখে দিতে বলেছিলেন অনেক দিন আগে। পরেশদাই আমাকে সব ব্যবস্থা করে দিলেন, ঘরের চাবিও দিলেন। বাড়ির চাবিকাঠি সব তার হাতেই থাকত। সেদিন সন্ধ্যার আগেই বাড়ির পূব দিকের ঘর দুটোতে এসে উঠলাম। বাড়িটা প্রাচীর দিয়ে ঘেরা, সামনে বিরাট সদর দরজা আর পিছনে খিড়কি দরজা। খিড়কি দরজার ওপাশে একটা পুকুর, পুকুরের পাড়ে অনেকগুলো সারি সারি নারকেল গাছ। এই সবই আমার বাড়িওয়ালার সম্পত্তি। এখন এসব ভোগ করছেন পরেশদাই, তিনি তো এসবের রক্ষক, সুতরাং রক্ষক যে কিছুটা ভক্ষক হবেই, সেটাই স্বাভাবিক। বিমল, তোমার মাছ ধরার অভ্যেস আছে নাকি? মাছ ধরা? হ্যাঁ, মাছ ধরার অভ্যেস আমার ছোটবেলায় খুব ছিল, তবে এখন। খিড়কির দৌড় খুললেই কাকিমাদের পুকুর আছে, ইচ্ছে করলে ছুটির দিনে মাছ ধরতে পারো। অনেক দিনের পুকুর তো, রুই কাতলা না থাকলেও কই মাগুর পাবেই দু চারটে। নিদেন পক্ষে শোলটা বা ল্যাটাটাও ধরতে পারবে। কিন্তু মাছ ধরবো কেমন করে? কেন, ছিপ বড়শির জন্য ভাবনা তো, কুছ পরোয়া নেই। আমার আছে, তোমাকে দিয়ে যাব। ভাবলাম, কি সৌভাগ্য আমার, এমন একটা নিরিবিলি থাকার জায়গা পেলাম, আবার তার উপর মাছ ধরবার লাইসেন্স। আচ্ছা, যাই হোক, আজ রাতে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করলে? সে আপনাকে ভাবতে হবে না পরেশদা, কাল সকালে বাজার থেকে উনুন টুনুনগুলো কিনে আনবো। আজ একটু আগেই হোটেল থেকে খেয়ে এসেছি। কেন হোটেল থেকে কেন? আমার ওখানেই দুটো ডাল ভাত খেতে পারতে। আচ্ছা, যাই হোক বিমল, আমি যাচ্ছি এখন, কাল সকালে আবার দেখা হবে। তুমি এখনই সদর দরজা আর ওই খিড়কির দরজায় খিল দিয়ে দাও, কেমন? কেন পরেশদা, জায়গাটা খারাপ নাকি? আরে বাবা, না না, দিনকাল তো ভালো নয়, একা একা থাকবে, তাই একটু সাবধান করে দিচ্ছি আর কি। পরেশদা চলে যেতেই ওর কথা মতন দুটো দরজাতেই খিল তুলে দিলাম। তারপর ঘরে এসে বিছানা করে নিয়ে হ্যারিকেনের আলোটা একটু কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। আশেপাশের প্রায় সব বাড়িতেই ইলেকট্রিক আছে, শুধু নেই এই বাড়িতে। আসলে বাড়ির মালিক তো আর এখানে বাস করেন না, তাই ইলেকট্রিক নেবারও গরজ কারও নেই। অনেকক্ষণ শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না, হয়তো নতুন জায়গা বলে। মাথায় নানান রকম চিন্তা জট পাকাচ্ছে। দূরে পুলিশ ফাঁড়ির পেটা ঘড়িতে 10টা, 11টা, তারপর 12টা বাজল। হঠাৎ কোথা থেকে ফলার মাখার গন্ধ নাকে ভেসে এলো। চিড়ে, কলা, দই একসঙ্গে মাখলে যেমন গন্ধ বেরোয়, ঠিক সেই রকম গন্ধ। আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। এত বড় বাড়িটার মধ্যে আমি একা, মনে মনে একটু ভয়ও পেলাম। হ্যারিকেনের আলোটা একটু উস্কিয়ে দেব ভাবছি, কিন্তু বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছে করছে না। গাটা যেন ভারী ভারী লাগছে। ফলারের সেই মিষ্টি গন্ধটা আরো বেশি করে নাকে আসতে লাগলো। না, আর চুপ করে শুয়ে থাকা চলে না। বেশ জোর করেই বিছানায় উঠে বসলাম। আলোটা একটু বাড়াতেই হবে। নাম্বার জন্যে পা বাড়িয়েছি, ঠিক তখনই দরজায় কড়া নাড়বার শব্দ হলো। না, সদর দরজায় নয়,
আমার ঘরের দরজাতেই কি যেন কড়া নাড়ছে। চমকে উঠলাম। এত রাতে কে আসবে? আর আর আসবেই বা কোথা থেকে? আমার বেশ মনে আছে যে পরেশদা চলে যাবার পরেই আমি সদর দরজায় খিল তুলে দিয়ে এসেছি, সেই সঙ্গে খিড়কির দরজাটাতেও। কে এত রাতে কোন পথ দিয়ে আসবে? এই বাড়ির ভেতরের কোনো ঘরেও তো কেউ থাকে না, সব ঘরেই তো তালা ঝুলছে দেখেছি। তাহলে নিজের কাছে প্রশ্নটা বারবার ধাক্কা খেতে লাগলো। কোনো সদুত্তর খুঁজে পেলাম না। এই মুহূর্তে আমি যেন একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি। বিছানা থেকে এক পা বাড়িয়েই আছি, না পারছি নেমে আলোটা উস্কিয়ে দিতে, না পারছি আবার বিছানায় শুয়ে পড়তে। আবার দরজায় কড়া নাড়বার শব্দ। আমি বুঝতে পারছি আমার গলাটা শুকিয়ে উঠেছে। বিছানা থেকে কোনো রকমে বললাম, কে? বাইরে থেকে পুরুষ কণ্ঠে আওয়াজ এলো, দরজা খোলো। আপনি কে? এত রাতে কোথা থেকে আসছেন? কোথা থেকে আসবো আবার? ভয় নেই, দরজা খোলো। আমি বাড়ির ভেতর থেকেই আসছি। ভয়ে তখন আমার সারাটা গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এত রাতে দরজাটা খোলাটা কি ঠিক হবে? পরেশদা তো আজই বলেছিলেন সন্ধ্যার পর সদর আর খিড়কি দরজায় খিল তুলে দিতে। দিনকাল ভালো নয়, কিন্তু এখন কি করি? মনে মনে সাহস সঞ্চয় করে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিলাম যতদূর সম্ভব। দরজাটাও খুলে দিলাম। দেখলাম স্যুট প্যান্ট টাই পরা এক ভদ্রলোক আমার সামনে এসে দাঁড়িয়ে। ভদ্রলোক বেশ লম্বা চওড়া, গায়ের রংটাও বেশ ফর্সা, ফিটফাট চেহারা। বয়স খুব বেশি হলে 45-এর ওপরে হবে না। আমায় দেখে তিনি বললেন, এই ঘরে তুমি এলে? উনি এমনভাবে আমাকে জিজ্ঞাসা করলেন যে মনে হলো উনি আমাকে কতদিন ধরে চেনে। তোমাকে তুমি বলেই সম্বোধন করলাম বলে কিছু মনে করলে না তো? না না, আপনি বললেই বরঞ্চ বিব্রত হতাম। বেশ বেশ, তোমার নামটা কি? বিমল ভট্টাচার্য। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছো না, তাই তো? না চেনারই কথা। কিন্তু আপনি এত রাতে আমায় কিছু বলবেন? হ্যাঁ, দুটো কথা বলবো তোমাকে। তাহলে আসুন, ঘরের ভেতরে আসুন। না না, ঘরের ভেতরে যাব না, তার চেয়ে এই বারান্দাতেই বসছি। না না, বারান্দায় বসবেন কেন? আসুন না, ঘরে আসুন। থাক থাক, বাইরে এই চেয়ারটাতেই বসছি। চেয়ার? একটু অবাক হলাম। চেয়ার এলো কোথা থেকে? সন্ধ্যাবেলায় আমি তো বারান্দায় কোনো চেয়ার দেখিনি। তবে কি আমি খেয়াল করিনি? হলেও হতে পারে। দেখলাম ভদ্রলোক সত্যিই একটা চেয়ার টেনে নিয়ে আমার দরজার সামনেই বসলেন, মুখে সেই মৃদু হাসি। এত রাতে আমাকে দেখে তুমি খুব অবাক হয়ে গেছো, তাই না? আমি একটু আমতা আমতা করতেই তিনি বললেন, তুমি নিশ্চয়ই ভাবছো যে সদর দরজা দেওয়া রয়েছে, তবে আমি এখানে এলাম কেমন করে, তাই না? হ্যাঁ, তা একটু ভাবছি বটে। আমি বাইরে থেকে আসতে যাব কেন? আমি তো এই বাড়ির ভেতরেই থাকি। বাড়ির ভেতরে থাকেন? হ্যাঁ, ওই ওপরের ঘরটাতে থাকি। আপনি ওপরের ঘরে থাকেন? তবে যে পরেশদা আমাকে বললেন এই বাড়িতে আর কেউ থাকে না। পরেশ তাই বলেছে বুঝি? ও আমার ভাইপো হয়। তোমার কাছে স্রেফ মিথ্যে কথা বলেছে। পরেশদা আপনার ভাইপো হয়? তবে কি? তুমি ঠিকই ধরেছ, আমি এই বাড়ির মালিক শশাঙ্ক বটব্যাল। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবার বললেন, জানো তো, এই বাড়িটা আমি নিজে কত পরিশ্রম করে সুন্দর করে গড়ে তুলেছি। এর জন্য যে কত কষ্ট আমাকে করতে হয়েছে তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু ভোগ করতে পারলাম না। ভোগ করতে পারলেন না মানে? কেন এমন কথা বলছেন কেন? না না, ও কিছু নয়। ছেলে বউ থাকে কলকাতার বাড়িতে, আর আমি এখানে একা। আপনি একা থাকেন কেন? থাকবো না? আমার তৈরি বাড়িতে আমি থাকবো না? ওদের নাকি ইচাপুরে থাকতে ভালো লাগে না। এরপরে আমি যে কি বলবো ভেবে পাচ্ছি না। শশাঙ্কবাবুই বললেন, রাত অনেক হলো, তোমার বোধহয় ঘুম পাচ্ছে, শুয়ে পড়ো গে যাও। এই ঘরে যখন এসেছো তখন কাল রাতে আবার তোমার সাথে দেখা হবে। কাল রাতে? কেন, দিনের বেলায় আপনি থাকেন না? না। আমি বেশ কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি আসার একটু আগে আমি ঘর থেকে ফলারের গন্ধ পাচ্ছিলাম। আপনি কি রাতে ফলার খান? হ্যাঁ, দই চিড়ে আর পাকা কলা দিয়ে ফলার আমার প্রিয় খাদ্য। রোজ রাতে আমি তাই খাই। কাল তোমাকে খাওয়াবো।
শশাঙ্কবাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, তুমি ঘরের দরজায় খিল দিয়ে শুয়ে পড়ো। চলুন আপনাকে ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি। উনি কিছুতেই আমাকে যেতে দিলেন না, বললেন, দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু বাইরে এত অন্ধকার, আপনি সিঁড়িতে ঠিক উঠতে পারবেন তো? খুব পারবো, আমার অভ্যেস হয়ে গেছে, অন্ধকারে আমি ভালোই দেখতে পাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি এক্ষুনি দরজায় খিল তুলে দাও। বাধ্য হয়ে তার মুখের সামনেই আমি দরজাটা বন্ধ করে দিলাম। ঘরের আলোটা একটু কমিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার ভয়টা এখন কেটে গেছে। এখন আর আমার গা ভারী লাগছে না, অনেকটা হালকা লাগছে। একটা প্রাচীর ঘেরা বাড়ির মধ্যে আমি তাহলে আর একা নই। স্বয়ং বাড়ির মালিকই যখন এই বাড়িতে থাকেন, তখন আর ভয়টা কিসের? বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেই বুঝতে পারিনি। বেশ গাঢ় ঘুম হয়েছে। ভোর 5টায় আমার ঘুম ভাঙে, বরাবরের অভ্যেস। সেদিনও এর ব্যতিক্রম ঘটেনি। ঠিক 5টার সময়ই আমার ঘুমটা ভেঙে গেল। একটু গড়িমসি করছিলাম বিছানা ছেড়ে উঠতে, হঠাৎ সদর দরজায় কড়া নাড়বার শব্দ। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে বাইরে এলাম। কিন্তু এ কি? কাল রাতে শশাঙ্কবাবু যে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারখানা কোথায় গেল? উনি কি যাবার সময় চেয়ারখানা ঘরে নিয়ে গেছেন? যাই হোক, পরেশদা দাঁত ব্রাশ করতে করতে এসে দাঁড়িয়েছে। আমায় দেখে বললেন, কি বিমল, রাতে ভালো ঘুম হয়েছিল তো? আমি ঘাড় নেড়ে সম্মতি জানালাম এবং সঙ্গে সঙ্গে বললাম, পরেশদা, আপনি তো বেশ মিথ্যে কথা বলতে পারেন। মিথ্যে কথা নয়তো কি, এই বাড়িতে কেউ থাকে না, এটা কি সত্যি কথা? সত্যি কথা নয় তো কি? পরেশদা ভ্রু দুটো কুঁচকে বললেন, বাড়িতে কে থাকবে আবার? কেন, আপনার কাকাই তো এই বাড়িতে থাকেন। পরেশদা যেন ভীষণ অবাক হয়ে গেলেন, বললেন, কাকা থাকেন? সে কি, আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না বিমল। আমি তখন গত রাতে শশাঙ্কবাবুর আগমন এবং তার সঙ্গে কথোপকথনের সব কথাই তাকে বললাম। পরেশদা সব শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ কোনো কথাই বললেন না। তারপর চোখ দুটো বড় বড় করে আমাকে বললেন, এসব সত্যি বলছো বিমল? হ্যাঁ পরেশদা, সব সত্যি। একটা চাবির রিং সবসময় পরেশদার কোমরে বাঁধা থাকত, আর তাতে থাকত এক গোছা চাবি। দাঁত ব্রাশ করতে করতে তিনি আমাকে বললেন, একবার আমার সঙ্গে এসো তো। আমি তাকে অনুসরণ করলাম। পরেশদা আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। তারপর আরেকটা ঘরের চাবি খুললেন। আমার তখন মনে পড়ল, কাল রাতে শশাঙ্কবাবু আমাকে বলেছিলেন যে এই ঘরেই তিনি থাকেন। ঘরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ আমার নাকে এলো। অনেকদিন ঘর বন্ধ থাকলে যেমন একটা ভ্যাপসা গন্ধ হয়, ঠিক সেই রকমই একটা ভ্যাপসা গন্ধ। ঘরের ভেতর অনেক আসবাবপত্র রয়েছে, পালঙ্ক, আলমারি, ড্রেসিং টেবিল, 3খানা চেয়ার আর 1খানা সেক্রেটারিয়েট টেবিল। সবকিছুতেই বেশ ধুলো জমে আছে। ঘরের পূব দিকের দেওয়ালে রামকৃষ্ণ, বিবেকানন্দ আর রবীন্দ্রনাথের ছবি। পশ্চিম দিকের দেওয়ালে টাঙানো একটা বড় ছবি দেখিয়ে পরেশদা আমাকে বললেন, বিমল, ছবিটা ভালো করে দেখো তো। আমি চমকে উঠলাম, বললাম, আরে ইনিই তো কাল রাতে আমার ঘরে গিয়েছিলেন। ইনি আপনার কাকা শশাঙ্কবাবু নন? হ্যাঁ। পরেশদা আমার মুখের দিকে যেন কেমন করে তাকিয়ে রইলেন। আমি আরেকবার তাকালাম ছবিটার দিকে। ছবিটাতে একটা শুকনো ফুলের মালা পরানো রয়েছে, সম্ভবত বকুল ফুলের মালা। পরেশদা বললেন, নিচে চলো। ঘরের শিকল লাগিয়ে তালা দিয়ে আমরা নিচে নেমে এলাম। বিমল, আমার কাকা বেঁচে নেই। সে কি পরেশদা, এ তুমি কি বলছো? হ্যাঁ, 4 বছর হলো উনি মারা গেছেন। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। বললাম, কি বলছেন পরেশদা? কাল রাতেই যে শশাঙ্কবাবু আমার কাছে এলেন, আমার কাছে এসে